হ্যালো স্টুডেন্টসরা, তোমরা নিশ্চয়ই সকালে এসে উপস্থিত হয়েছো। আজকে তোমাদের যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে বাংলা। আমি সম্রাট স্যার তোমাদের আজকে বাংলার বোঝাপড়া প্রথম যে কবিতাটা আছে এই কবিতার সম্বন্ধে বলবো। তোমরা সকলেই বই এবং খাতা বার করো। আমরা আজকে যে কবিতাটা সম্বন্ধে জানবো পড়বো সেই কবিতাটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে বা ঠাকুর বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম হলো সারদা দেবী। আমরা যেমন ছোটবেলা থেকে স্কুলে যাই, স্কুলের গিয়ে আমরা পড়াশোনা করি এবং ডিগ্রি লাভ করি, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এর বিপরীত ছিলেন। তিনি অনেক স্কুলে গিয়েছিলেন, কিন্তু তিনি যে ওই চার দেওয়ালের মধ্যে বন্দি থেকে পড়াশোনা করতে একদমই ইচ্ছুক ছিলেন। তাই তিনি তার পড়াশোনার জীবন বা শিক্ষা জীবনটা তিনি তার বাড়িতেই সম্পূর্ণ করেন। তিনি গৃহশিক্ষকের দ্বারা শিক্ষিত হন। গৃহশিক্ষকরা তার বাড়িতে আসতো, এসে রবীন্দ্রনাথ ঠাকুরকে শিক্ষা দিতেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর এইভাবেই শিক্ষা গ্রহণ করে তিনি আজ সমাজে এক জনপ্রিয় লেখক, কবি বা ঔপন্যাসিক হিসেবে আমাদের সামনে উঠে এসেছেন বা আমাদের মন জয় করেছেন। আমরা আরো কিছু তথ্য তার সম্বন্ধে জেনে নেব। তোমাদের যে কবিতার বইটি আছে, বাংলার বোঝাপড়া কবিতাটি আছে, এই কবিতার একেবারে শেষ পাতায় চলে যাও, অনুশীলনীর আগে। সেখানে দেখতে পাবে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আরো কিছু তথ্য দেওয়া হয়েছে, যেখান থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, শর্ট কোশ্চেন 1 নম্বরে। অতএব তাহলে তোমাদের বইতে চলে যায়। বইতে চলে গেলে তোমাদেরও বইতে পেন্সিল দিয়ে আন্ডারলাইন করতে সুবিধা হবে এবং আমারও পড়াতে সুবিধা হবে এবং তোমাদের বুঝতেও সুবিধা হবে। তাহলে চলো তোমাদের যে পড়াটা আছে সেই পড়াটার একেবারে লেখক পরিচিতিতে আমরা চলে যাই। এটা হচ্ছে তোমাদের লেখক পরিচিতি। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন 1861 খ্রিস্টাব্দে এবং তিনি মারা গেছেন বা তিনি পরলোক গমন করেছেন 1941 খ্রিস্টাব্দে। তিনি জন্মগ্রহণ করেছেন কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। শর্ট কোশ্চেন আসতে পারে। ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত লিখতেন। পত্রিকা কাকে বলা হয়? আমরা খবরের কাগজ দেখেছি, দোকানে দোকানে খবরের কাগজ বিক্রি হয়। এই খবরের কাগজকে তখনকার দিনে পত্রিকা বলা হতো। আবার এখনকার দিনে পত্রিকা বলতে খবরের কাগজকে তো অবশ্য বোঝায়, কিন্তু এই পত্রিকার সাথে একটা পাতলা বই আছে। এটা রবিবার শনিবার করে এক একটা পত্রিকায় এক একটা বই আসে, বা কোনোটা মাসে এরকম পত্রিকা বের হয় যার মধ্যে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া থাকে, গল্প দেওয়া থাকে, নাটক দেওয়া থাকে। এটা আমি বাংলা পড়াচ্ছি তাই আমি গল্প নাটকের কথাও বললাম, না হলে সিনেমা, খেলাধুলা এই সম্বন্ধে অনেক তথ্য দেওয়া থাকে, তাদেরকেও কিন্তু পত্রিকা বলা হয়। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি থেকে যে দুটো পত্রিকা প্রকাশিত হতো সেই দুটো পত্রিকার মধ্যে তিনি লিখতেন। তিনি কি কি লিখেছেন? যেমন দেখো, কথা কাহিনী, সহজ পাঠ, রাজর্ষি, ছেলেবেলা, শিশু ভোলানাথ কাকে বলি আমরা জানি? শিবকে। হাস্য কৌতুক, ডাকঘর প্রভৃতি রচনা ও কিশোর মনকে আলোড়িত করে। মানে এমন কিছু তিনি লিখেছেন যা সকলের কাছেই জনপ্রিয়। শিশুদের কাছে তো বটেই, তার সাথে সাথে কিশোরদেরও। কিশোর কাদেরকে বলা হয়? যারা 18 বছরের কাছাকাছি তাদেরকে বলা হয় কিশোর। দীর্ঘ জীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখেছেন, ছবি এঁকেছেন। 1913 সালে সং অফারিং এর জন্য এশিয়ার মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পান। তাহলে এখানে একটা কোশ্চেন আসতে পারে, তিনি
কি লেখার জন্য একটি নোবেল পুরস্কার পেয়েছিলেন? উত্তর হবে সং অফারিংস লেখার জন্য তিনি এশিয়াতে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেন। আমাদের ভারতের জাতীয় সঙ্গীত রচনা করেন এবং বাংলাদেশেরও জাতীয় সঙ্গীত তিনি রচনা করেন। পাঠ্য কবিতাটি তার খনিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পাঠ্য কবিতা বলতে এখানে আমরা যে বোঝাপড়া কবিতাটা পড়ব, এই বোঝাপড়া কবিতাটা নেওয়া হয়েছে কোথা থেকে? সেটা হচ্ছে খনিকা কাব্যগ্রন্থ থেকে। চলো এরপর আমরা কবিতাতে চলে যাই। কবিতার সারমর্ম আমরা একটু জেনে নিই যে কবিতার মাধ্যমে আমাদের লেখক বা কবি আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন। তাহলে এখন আমরা পড়া শুরু করছি। তাহলে কবিতাটার নাম হচ্ছে বোঝাপড়া এবং যিনি লিখেছেন তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম থেকে পড়ে আসি। মনরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। বলছে মনকে আজ কহ, কহ মানে কি? বলো। বলছে মনকে আজ বলো যে ভালো মন্দ যাহাই আসুক। ভালো ভালো এবং মন্দ, ভালো বলতে যেটা আমাদের ভালো লাগে সেটা হচ্ছে ভালো, মন্দ মানে কি? যেটা খারাপ সেটাকে আমরা মন্দ বলি। বলছে ভালো আসুক আর খারাপই আসুক, যাই আসুক না কেন সত্যের এলাও সহজে। মানে যদি আমাদের জীবনে যে জিনিসটা এলো সেটা আমার ভালো নয় কিন্তু সেটা কঠিন, সেটা আমাকে মেনে নিতে হবে। সেটা খারাপ হলেও আমাকে মেনে নিতে হবে। যেমন আমার কলম যদি হারিয়ে যায় তাহলে হারিয়ে যাওয়াটা আমার কাছে খারাপ, কিন্তু হারিয়ে গেলেও সেটাকে আমাকে মেনে নিতে হবে। ঠিক আছে, হারিয়ে গেছে, আমাকে যদি খুঁজে বার করতে পারি তো ভালো, যদি না খুঁজে বার করতে পারি তো ঠিক আছে, এই নিয়ে আমরা মন খারাপ করব না। এটা যে সত্যি সেই সত্যিটাকে আমাকে মেনে নিতে হবে। ভালো হলেও সেটা আমার কাছে সত্যি, এবং যে যদি কেউ আমাকে খারাপ খবর দেয় সেই খারাপটাও হচ্ছে আমার কাছে সত্যি। এই সত্যিটাকে আমাকে খুব সহজেই মেনে নিতে হবে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে। সবাই কি আমাকে ভালোবাসে? না। কেউ আমাকে ভালোবাসে, আবার কেউ আমাকে ঘৃণা করে। আবার আমি হয়তো কাউকে ভালোবাসি, তাকে আবার হয়তো অন্য কেউ ঘৃণা করে। তো এরকম আমাদের জীবনে লেগেই আছে। তাই বলতে চেয়েছে কেউ তোমায় ভালোবাসে, কেউ আমাকে ভালোবাসে, আবার কেউ আমাকে ভালোবাসতে পারে না, মানে কেউ আমাকে ভালোবাসতে চায় না। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কেউ বিকিয়ে আছে, বিকিয়ে মানে হচ্ছে বিক্রি হয়ে যাওয়া। অনেককে দেখা যায় যে যেমন কাউকে টাকা পয়সা দিয়ে ঘুষ দেওয়া, যেমন বলা হলো যে কাউকে ঘুষ দিল বা কাউকে টাকা দিল, টাকা দিয়ে বললো চলো ওখানে গিয়ে আমরা ঝামেলা করব। তখন ও টাকাটা নিয়ে বললো হ্যাঁ ঠিক আছে আমি ঝামেলা করবো। বা কাউকে বললাম যে ঠিক আছে তোমাকে আমি একটা চকলেট দেবো, তুমি আজকে স্কুলে গিয়ে মিথ্যা কথা বলবে। সে চকলেটটা নেওয়ার পরে সে স্কুলে গিয়ে মিথ্যা কথা বলবে। আবার এমন কিছু মানুষ, তাহলে যে চকলেটটা নিয়ে মিথ্যা কথা বললো সে তাহলে চকলেটের কাছে বিকিয়ে গেল, বা আমার কাছে চকলেটের বিনিময়ে সে বিকিয়ে গেল। কিন্তু এমন কিছু মানুষ আছে তাকে চকলেট দিই, তাকে টাকা পয়সা দিই, যাই দিই না কেন সে স্কুলে গিয়ে কোনোভাবেই মিথ্যে কথা বলবে না। তাহলে সেও সিকি পয়সাও ধারে না যে, মানে 1 টাকাও নেয় না সে মিথ্যে কথা বলার জন্য, বা সে অন্যের কাছে নিজেকে বিক্রি করে দেবে বলে। পরের লাইন, কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। বলছে কিছুটা স্বভাব তাদের স্বভাব আছে এরকম বিকিয়ে যাওয়া, মিথ্যে কথা বলা, এরকম ধরনের স্বভাব কিছুটা তাদের আছে, কিন্তু বলছে কতকটা বা তোমারও ভাই। বলছে তুমিও সাধু পুরুষ নয়, তোমারও একটু একটু সেরকম গুণ আছে। কতকটা এ ভাবের গতি। বলছে যার মন যেমন, ভাব মানে কি? মন। বলছে যার ভাবনা যেমন সে তেমনই করবে। ভাবের গতি মানে যেমন ভাবনা তেমন কাজ, গতি সেই দিকেই যাবে। যদি ভালো ভাবে তাহলে ভালো দিকে যাবে, যদি খারাপ ভাবে তাহলে খারাপ দিকে যাবে। নেক্সট পরের লাইন, সবার তরে নহে সবাই। বলছে সবার জন্য সবাই নয়, সবার তরে নহে সবাই। নহে মানে হচ্ছে নয়, সবার তরে বলছে সবার জন্য কি সবাই নয়। আচ্ছা আমি আজকে হয়তো কোথাও ঘুরতে যাব, আমি বললাম আমার বন্ধুকে বললাম চলো ঘুরতে যাবো, বন্ধু বললো ঠিক আছে।
ঘুরতে গেল। এবার আমি তো আমার বন্ধুকে বললাম চলো ঘুরতে যাবো, বন্ধু আমাকে বললো হ্যাঁ ঠিক আছে ঘুরতে যাবো। আমি তার বন্ধুকে যদি বলি বা আমার যতগুলো বন্ধু আছে সবাইকে যদি বলি যে চলো আমরা সবাই আজকে ঘুরতে যাব, সব বন্ধু কি যাবে? যাবে না নিশ্চয়ই। কেউ কেউ আমার সাথে যাবে, কেউ কেউ আবার যাবে না। বলছে সবার তরে নহে সবাই। সবার তরে মানে হচ্ছে জন্য, সবার জন্য সবাই নয়। তোমায় কতক ফাঁকি দেবে, মানে অনেকে বলবে না না আমার আজকে একটা কাজ আছে আমি যেতে পারবো না, আমার আজকে বাড়িতে বকা দেবে যেতে পারবো না, আমার একটা বিকেলবেলা কোচিং আছে আমি যেতে পারবো না। তাহলে এটা হচ্ছে ফাঁকি দেওয়ার একটা রাস্তা, যে আমি তাদের সাথে যাব না। তুমিও কতক দেবে ফাঁকি। তুমিও অনেক সময় কি করো, তুমিও সব কাজে কি সবাই যে যা বললো তুমিও কি চলে যাও, বা সবার কাজ কি তুমি করে দাও না, তুমিও কোনো না কোনো একটা অজুহাত দিয়ে ফাঁকি দাও যাতে আমি সেটা না করি বা আমাকে যাতে না করতে হয়। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। দেখো, তোমাকে যদি কেউ কোনো একটা জিনিস দেয়, আমি একটা উদাহরণস্বরূপ বলছি, তোমাকে ধরো এক প্লেট কোনো মিষ্টি দিল, এক প্লেট মিষ্টি দিল, বললো যে যাও এগুলো তুমি সবাইকে দিয়ে দেবে ভাগ করে। তুমি কি সবাইকে ভাগ করে দিয়ে দেবে? একটা দুটো হলেও তো তুমি খেয়ে নেবে, বা তোমার জন্য কিছু রেখে নিয়ে তারপর বাকিটা বিলিয়ে দেবে। যেমন যার লোভনীয় জিনিস, যার যেটা পছন্দ তার উপর নির্ভর করে এই সমস্ত কাজগুলো হয়ে থাকে। বলছে তোমার ভোগে কতক পড়বে, তোমাকে কেউ কিছু দিলে বা তুমি কোনো কিছু পেলে, সেটা যখন কাউকে দেবে তখন তার থেকে তুমি কিছু নিয়ে নেবে, তাহলে তোমার ভোগে কিছু পড়লো, পরের ভোগে থাকবে বাকি। তোমার জন্য কিছু রাখলে এবং বাকিদেরকেও কিছু দিলে। মান্ধাতারি আমল থেকে আরেকটা উদাহরণ আমি এটা বলে রাখি, যে ধরো এখন কুলের সময়, তুমি ধরো কুল পাড়তে গেছো, কুল এক গাদা পারলে, বা তোমরা বন্ধুরা মিলে অনেকে মিলে কুল পারলে, কুল পেরে সব কুল কি তুমি বন্ধুদেরকে দিয়ে দেবে? দেবে না নিশ্চয়ই। কিছু তুমি রাখবে আর বাকি কিছু কি করবে, বাকিদেরকে দিয়ে দেবে। তো এইরকম ধরনের বোঝাতে চেয়েছে লেখক, যে শুধু তুমি যে সব দান করে দাও তা না, তুমিও কিছু রাখো, আবার অন্য কাউকে তুমি কিছুটা দিয়ে দাও। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমন এরকম। মান্ধাতার বলতে অনেক প্রাচীন কাল থেকে, মান্ধাতার বলতে অনেক প্রাচীন কাল থেকে বলছে এরকমই চলে আসছে। আমল মনে হচ্ছে সময়, মান্ধাতারি সময় থেকে মানে অনেক প্রাচীন কাল থেকে চলে আসছে এমন এইরকম ব্যবস্থা বা এইরকম নিয়মই অনেক দিন আগের থেকে চলে আসছে, যা এখনো পর্যন্ত পরিবর্তন হয়নি। তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। তুমি কি এমন ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছো, বা তোমার কি এমন ভাগ্য আছে যে বাঁচিয়ে যাবে সকল জখম? জখম মানে হচ্ছে দুঃখ কষ্ট, তোমার জীবনেও দুঃখ কষ্ট আসবে। তোমার ভাগ্য এমন নয় যে তুমি সমস্ত দুঃখ কষ্ট ছেড়ে দিয়ে তুমি চলে যাবে। তার জন্য বলেছে তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মন রে আজ কহজে, বলছে মনকে তুমি আজকে এটা বলো। তাহলে মনকে কি কি বলতে বলেছে? বলছে মন রে আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লাও সহজে। বলছে ভালো মন্দ যা আসবে সব কিছু আমাকে মেনে নিতে হবে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বাঁচতে পারে না যে। কেউ আমাকে ভালোবাসে, কেউ আবার আমাকে ভালোবাসে না। কেউ বিকিয়ে আছে, কেউ বা শিখি পয়সা ধারে না যে। কেউ অন্যের কাছে বিক্রি হয়ে গেছে, কেউ আবার এক পয়সাও নেয়নি অন্যের কাছে নিজেকে বিক্রি করার জন্য। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটা কিছুটা স্বভাব হচ্ছে তাদেরও আছে, আবার কিছু স্বভাব তোমারও আছে। তোমারও একদম এই স্বভাব যে একদমই নেই, এই যে উপরের তিনটে স্বভাব, এই স্বভাব যে একদমই নেই তা নয়, কিছুটা স্বভাব তোমারও আছে। কতকটা এ ভাবের গতি, বলছে এটা কিছু করার নেই। কিছু কিছু তোমাদের নিজেদের মন, যেমন মনের উপর নির্ভর করে এই রকম ভাবনাগুলো চলে আসে বা এরকম কাজগুলো আমরা করে ফেলি। সবার তরে নহে সবাই, তোমায় কতক সবার তরে নহে সবাই, বলছে সবার জন্য কিন্তু সবাই নয়। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। বলছে তুমিও কিন্তু অনেকে ফাঁকি দেবে এবং তোমাকেও অনেকে ফাঁকি দেবে, তোমার সব কাজ কিন্তু কেউ করে দেবে না। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। তোমার ভোগে কিছু পড়বে মানে তোমার জন্য কিছু থাকবে, এবং বাকি যেটা বেঁচে থাকবে সেটা তুমি অন্য কাউকে দেবে, সেগুলো কিন্তু তাদেরও প্রাপ্য।
মান্ধাতারী আমল থেকে চলে আসছে এমনই রকম, বলছে অনেক প্রাচীন কাল থেকে এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো কিন্তু অনেক প্রাচীন কাল থেকেই চলে আসছে, এটা এখনো পর্যন্ত থেমে থাকে। তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। বলছে তোমার এমন কোনো এরকম ভাগ্য নেই যে তুমি তোমার সমস্ত যন্ত্রণাকে বাঁচিয়ে হাসি খুশিতে তুমি সারাদিন বা সারা জীবন থাকতে পারবে। জখম মানে হচ্ছে ওই কষ্ট, বেদনা, এই সমস্তগুলো, আঘাত। জখম মানে হচ্ছে আঘাত। এই আঘাত যে তোমাকে রেহাই দেবে তা নয়, আঘাতও কিন্তু তোমার কাছে আসবে। মন রে আজ কহজে, মনকে এটা তুমি বলো। আজকের পড়াটা এইটুকুই। পরের প্যারাগ্রাফটা পরের ক্লাসে আমি তোমাদেরকে পড়াবো, এবং আজকে যেটা পড়ালাম সেটা পরের ক্লাসে। কিন্তু এখান থেকে আমি কিছু কোশ্চেন দেবো, তোমরা আগের থেকে বই এবং খাতা বের করে রাখবে। বুঝতে পেরেছো? আজকের মতো টাটা, পরের ক্লাসে দেখা হবে।